একসময় বলা হতো উট হলো মরুভূমির জাহাজ। বালির সমুদ্র পাড়ি দিয়ে এই প্রাণী যুগের পর যুগ মানুষের বোঝা টেনেছে, জীবন বাঁচিয়েছে, সভ্যতার চাকা ঘুরিয়েছে। আজ সেই উটই হঠাৎ হারিয়ে যেতে বসেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সারা বিশ্বে যখন উটের সংখ্যা বাড়ছে, ঠিক তখনই ভারতের মাটি থেকে নিঃশব্দে কমে যাচ্ছে এই প্রাণীর অস্তিত্ব। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী 1960-এর দশকে বিশ্বে উটের সংখ্যা ছিল প্রায় 1,30,00,000, আর তা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3,50,00,000-এ। কিন্তু ভারতের ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। ভারতের সরকারি হিসাব অনুযায়ী 1977 সালে দেশটিতে উট ছিল প্রায় 11 লক্ষ। 2013 সালে তা কমে দাঁড়ায় 4 লক্ষে। আর 2019 সালে এসে সংখ্যা নেমে যায় মাত্র 2,52,956-তে। মানে মাত্র কয়েক দশকেই ভারতের উটের সংখ্যা কমে গেছে 77%। এটা শুধু একটি সংখ্যা নয়, এটি আসলে একটি সভ্যতা, একটি ঐতিহ্য আর একটি প্রাণী সম্ভারের ধ্বংস। ভারতের সবচেয়ে বেশি উট দেখা যেত রাজস্থান ও গুজরাটে। থর মরুভূমিতে ছিল বিকানেরি, মেওয়ারি আর জয়সলমেরি জাতের উট। গুজরাটের কচ্ছ অঞ্চলে বাস করত কোচি আর খানাই জাতের উট, যারা এমনকি পানিতে সাঁতার কেটেও চলতে পারত। আর লাদাখের হিমায়িত মরুভূমিতে দেখা যেত 2 কুঁজওয়ালা বিরল ব্যাকট্রিয়ান উট। এই প্রজাতির সংখ্যা এখন নেমে এসেছে 300-এর নিচে। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় পতনের কারণ কি? প্রথম কারণ আধুনিক প্রযুক্তি। একসময় যেখানে উট ছিল একমাত্র পরিবহন, আজ সেখানে ট্রাক, বাস, ট্রাক্টর আর জিপ পৌঁছে গেছে মরুভূমির প্রতিটি কোণায়। ফলে পরিবহনের কাজে উট এখন অপ্রয়োজনীয়। দ্বিতীয় কারণ পেশা পরিবর্তন। যেসব পরিবার বংশ পরম্পরায় উট পালন করত, সেই পরিবারের তরুণ প্রজন্ম আজ আর এই পেশায় থাকতে চায় না। তারা চলে যাচ্ছে শহরে, চাকরিতে বা অন্য কোনো জীবনে। তৃতীয় এবং সবচেয়ে বিতর্কিত কারণ আসে 2015 সালে। রাজস্থানের বিজেপি সরকার পাশ করে রাজস্থান উট সংরক্ষণ আইন। এই আইনে উট জবাই, পরিবহন, এমনকি অন্য জেলায় নেওয়াও নিষিদ্ধ করে দেওয়া হয়। আইনে বলা হয় উটের গায়ে সাজসজ্জাও নির্যাতন হিসেবে গণ্য হতে পারে। শাস্তি 6 মাস থেকে 5 বছর পর্যন্ত জেল আর জরিমানা 20,000 রুপি পর্যন্ত। এর ফলাফল হয় ভয়াবহ। যে উটের দাম ছিল 40,000 থেকে 80,000 রুপি, তা নেমে আসে 500 থেকে 1,000 রুপিতে। উট কেনাবেচা করা মানুষগুলো হঠাৎ করে যেন অপরাধী হয়ে যায়, বাজার ধ্বংস হয়ে যায়, পালক পরিবারগুলো নিঃস্ব হতে শুরু করে। বিশেষ করে মুসলিম ও দলিত সম্প্রদায়ের মানুষ, যারা ঐতিহ্যগতভাবে উট ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এই আইন উটকে বাঁচাতে পারেনি, বরং মানুষ ও উট দুপক্ষকেই বিপন্ন করেছে। এদিকে উট শুধু একটি প্রাণী নয়, উটের দুধ অত্যন্ত পুষ্টিকর। উট গাড়ি টানে, মাল বহন করে, পর্যটনের বড় আকর্ষণ। রাজস্থানে যাওয়া বিদেশি পর্যটকদের তালিকায় উটে চড়া আর মরুভূমিতে উটের সাফারি সবসময় থাকে। মানে উট অর্থনীতি, সংস্কৃতি আর পরিবেশ একই সাথে ধরে রাখে। এই বাস্তবতা উপলব্ধি করেই 2024 সালে ভারত সরকার একটি নতুন খসড়া পরিকল্পনা প্রকাশ করে। এর নাম ন্যাশনাল ক্যামেল সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভ। এই প্রকল্পের লক্ষ্য উটের সংখ্যা বাড়ানো, উট পালকদের প্রশিক্ষণ দেওয়া, পর্যটনে উটের ভূমিকা বাড়ানো, আইনি জটিলতা হ্রাস করা এবং উটকে নতুন করে অর্থনীতির সঙ্গে যুক্ত করা। তবে প্রশ্ন থেকে যায়, যে সরকার একসময় কঠোর আইন করে পরিস্থিতি জটিল করেছিল, তারা কি এখন সত্যি এই প্রাণীটিকে বাঁচাতে পারবে, নাকি সময় শেষ হয়ে যাচ্ছে? আজ যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী কয়েক দশকের মধ্যেই ভারতের মাটি থেকে উট একটি বিলুপ্ত প্রাণী হিসেবে ইতিহাস হয়ে থাকবে।
যে উট একসময় ছিল মরুভূমির রাজা, আজ সে দাঁড়িয়ে আছে নিঃশব্দ বিলুপ্তির দ্বার প্রান্তে। প্রশ্ন একটাই, আমরা কি আরেকটা প্রজাতিকে পৃথিবী থেকে হারিয়ে যেতে দেব, নাকি এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাকে বাঁচানোর চেষ্টা করব? একসময় যে উট ছিল মরুভূমির গর্ব, পর্যটনের আকর্ষণ, জীবনযাত্রার অংশ, আজ সেই প্রাণী দাঁড়িয়ে আছে অস্তিত্ব সংকটে। ভারত কি পারবে তার হারিয়ে যেতে থাকা মরুভূমি জাহাজকে বাঁচাতে, নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।